আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে তৃতীয় ক্লাস, নতুন উদ্যমে নতুন করে শুরু করার আজকে তৃতীয় ক্লাস। এসআই, সার্জেন্ট, এএসআই যারা আছেন না কেন সবার জন্য একই পড়া। তবে আমার এই কোর্সটি 26তম সার্জেন্টের লিখিত পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে এবং রুটিন ওয়াইজ ক্লাসগুলো আমি নিব। আমি প্রথম দিনে ওরিয়েন্টেশন করেছিলাম, সেখানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম আপনি কিভাবে একজন এসআই কিংবা সার্জেন্ট হিসাবে সারদায় আপনি দৌড়াতে পারেন কিংবা আপনি একটা ভালো অবস্থানে থাকতে পারেন। তো এই হলো মূল বিষয়। আহ, 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 তো সব মিলিয়ে আম, দ্বিতীয় ক্লাসে সেখানেও আমি মোটামুটি ইংরেজি অঙ্ক নিয়ে কথা বলেছি। তৃতীয় ক্লাসে আজকে তৃতীয় ক্লাসের একটা পড়া ছিল, পরীক্ষা নিয়েছি। আহ, পরীক্ষা নিয়েছি হলো 39তম এসআই থেকে 42তম এসআইয়ের যে প্রশ্ন এবং 26তম সার্জেন্ট। তবে পরীক্ষাটা আমি এমনভাবে কম্বাইন্ড একটা পরীক্ষা দিয়ে আপনাদের নিয়েছি, সেটির একটু সলভ করব এবং এই সলভ করতে করতে আপনার ইংরেজি, গণিত এবং মেন্টাল অ্যাবিলিটি, বাংলা সব কিছু বিষয়ে আজকে একটা সামগ্রিকভাবে কথা হয়ে যাবে। ওকে, একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার ইন্টারাকশনটা খুব দরকার। ইন্টারাকশনটা খুব দরকার, যে মূল কথা হলো ইন্টারাকশন যদি না হয় তাহলে ক্লাসে মজা পাওয়া যায় না। আর আপনারা যেহেতু অনেকেই দেখতে পাচ্ছেন, জয়ন্ত রায় বা অন্য অন্য যারা ভর্তি হয়েছেন, আপনারা তো সবাই আমার পেইড ব্যাচের, তাই না? কেউ যদি ঢুকে পড়েন বা কেউ যদি ভুলবশত ঢুকে পড়েন দয়া করে বলবেন, ঠিক আছে? ওকে, যারা আছেন। তো আজকে যে পরীক্ষাটা নিয়েছিলাম, অনেকেই হয়তো প্রশ্নটি আমি গ্রুপে দিয়েছিলাম তো পাননি। আজকের প্রশ্নটি আমি এমনভাবে করেছি যাতে আপনাদের পড়াগুলো, এসআই সার্জেন্ট পড়ার জন্য যতটুকু ফোকাস থাকা দরকার, যে মেইন মেইন জায়গায় ফোকাস থাকা দরকার, সেগুলো আপনারা যাতে পেরে যান। ওকে, আজকে দেখেন প্রথম দিকে আমি যেটা দিয়েছিলাম মেক সেন্টেন্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এসেছে। মেক সেন্টেন্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এখন আসছে যে কিপ অ্যান আই অন, এইটা কিন্তু পরীক্ষায় আসছে। কিপ অন, এটা কিভাবে আপনারা লিখবেন আজকের এই সলভ ক্লাসের মাধ্যমে আপনারা এটাতে বুঝে যাবেন, ঠিক আছে? কিভাবে কি লিখবেন না লিখবেন এগুলো আপনারা বুঝে যাবেন। এখন দেখেন এটা কিপ অ্যান আই অন, এটার মানে কি, এটার অর্থ কি, এইটা দয়া করে একটু বলেন তো। অনেকেই তো লিখছেন, এটার মানে হলো কি নজর রাখা। এখন কিপ দিয়ে শুরু, হ্যাঁ, কিপ দিয়ে শুরু। একটু দাঁড়ান, আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করবেন, আমি দেখি আপনাদের সাথে ইন্টারাকশন করারটা আমি একটু চেষ্টা করছি, যাতে করে আপনাদের কথাগুলো আমি শুনতে পাই, দেখতে পাই। ওকে, ওয়ালাইকুম, দেখি কমেন্ট করবেন, আমি দেখি আপনাদের সাথে ইন্টারাকশন। ওকে ওকে, ঠিক আছে। ওকে, পরবর্তী সময় যারা দেখবেন, দেখেন এই যে কিপ অন, কিপ অন, কিপ অ্যান আই অন, হ্যাঁ, কিপ অ্যান আই অন। দেখেন এটা এটা কিন্তু এমন ভাবে শুরু হয়েছে, কিপ মানে একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে আপনি যদি সেন্টেন্স করার ক্ষেত্রে একটা সাবজেক্ট দেন, এটা যদি শুধু মেক সেন্টেন্স করতে বলা হয় আপনার অর্থ লেখা লাগবে না। আপনি জাস্ট এটা লিখে, এই যে মনে করেন অ্যান্সার টু দ্য কোশ্চেন নং অমুক, হ্যাঁ, এটা লিখে আপনি একটা সেন্টেন্স মেকিং করতে পারেন। আর যাদের মনে থাকবে তারা এটা বাংলায় অর্থ এটা ব্র্যাকেটে লিখে দিতে পারেন। তবে এটা জরুরি না, জরুরি না, এটা জরুরি না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি বুঝতে পারেন সবকিছু, আমাকে দয়া করে একটু কমেন্ট করবেন, হ্যাঁ, দয়া করে একটু কমেন্ট করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে আমি নক দিচ্ছি, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো এখন এই ক্ষেত্রে আমি বলতে পারি কি, এই যে দেখেন ইউ শুড, নজর, এই কিপ অন আই মানে কি, চোখের নজরদারিতে রাখা, চোখের নজরদারিতে মানে নজর রাখা, চোখ
মানে কারো দিকে তাকানো মানে কি চোখের নজর দেওয়া। তাহলে কি হবে, এটা বড় হাতের দেবেন, ইউ শুড, হ্যাঁ, ইউ শুড কিপ, এই দেখেন এইটা কিন্তু এই যে সাবজেক্ট হলো, সমস্যা নাই, সাবজেক্ট এটা মোডাল অক্সিলারি, সাবজেক্ট হলো ইউ শুড কিপ অ্যান আই, রাখা উচিত, নজর রাখা উচিত অন, অন কার প্রতি, মনে করেন অন হার টু, মনে করেন টু কি, টু নো সামথিং, টু নো দ্য সিক্রেট, টু নো দ্য সিক্রেট, যে কোনো কিছু একটা দিতে পারেন আপনি। মানে আমার কথা হলো যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে এই যে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মানে এই যে কতগুলো শব্দ মিলে এটার মূল অর্থ, একক অর্থ কি দাঁড়ায়, এই বিষয়টা কি দাঁড়ায় এবং কি দিয়ে শুরু হয়েছে, এটা মূলত একটা কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা মূলত একটা ভার্বাল ইডিয়ম ফ্রেজ, কারণ কি এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্ট আগে বসে, তারপর ভার্ব বসে, তারপর আপনি এটাকে একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, খুব ভালো একটা সেন্টেন্স যদি করতে চাও সেইভাবে সেই সেন্টেন্সটা পরিপূর্ণ সেন্টেন্স, যাতে কোনো টেন্সগত ভুল না হয়, কোনো শব্দগত ভুল না হয়। আমি একটু বেশি এক্সপ্লেন করছি কিসের জন্য, একই সাথে সাথে আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজের কিভাবে আপনি পড়বেন এবং কিভাবে 100% মার্ক পাওয়া যায় এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অবশ্যই এসআই এবং সার্জেন্টে আসবেই। আর এটা যেহেতু অবশ্যই আসবে, সেক্ষেত্রে আপনারা যারা প্রিভিয়াস ইয়ারে যত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আসছে সেটা খুব সুন্দর করে মাথায় অর্থটা জেনে, এবং এমনকি আপনি সেন্টেন্সটাও আপনার নিজের মতো করে আপনি বানিয়ে লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেই ভুলটা যেন কোনোভাবে না হয় আপনারা সেই চেষ্টা করবেন। দ্বিতীয়টা হলো কাট এ সরি ফিগার। দেখেন কাট এ সরি ফিগার, কাট এ সরি ফিগার, ঠিক আছে, এটার মানে কি, মানে একটা খারাপ রেজাল্ট করা, হ্যাঁ। তো ওই যে কাটে সরি ফিগার মানে কি দুঃখজনক একটা ফিগার করা। তো দেখেন আপনি যদি এখানে, এটাও কিন্তু সেই ভার্ব দ্বারা শুরু, তার মানে কি আপনি যদি একটি সাবজেক্ট এখানে দেন তাহলে তাহলে কিন্তু এই বিষয়টা মোটামুটি একটা ভালো হয়। কাটে সরি ফিগার তার মানে কি, মনে করেন সজীব সজীব কাটস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবেন, তাহলে সজীব কাটস এ সরি ফিগার ইন হিজ কি সার্জেন্ট এক্সাম, সার্জেন্ট সার্জেন্ট রিটেন এক্সাম, ঠিক আছে, সার্জেন্ট রিটেন এক্সাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা কলমে, আচ্ছা, মানে তার মানে এখানে যদি আপনি এসটা না দেন আর এখানে যদি আপনি এই মানে অন্য কোনো কিছু দিয়ে শুরু করেন, সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে। আপনি এখানে যদি দে কাটে সরি ফিগার, তখন এস যুক্ত না করলেও কিন্তু চলবে, এস যুক্ত না করলেও কিন্তু চলবে। এভাবে করে আপনি কিন্তু পুরো ভুল যাতে না হয় সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এরপর তৃতীয় নম্বর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্যই এটা কি, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি লিখিত ভাবে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ টাইপের, হ্যাঁ, অ্যাডজেক্টিভ টাইপের আপনার মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু হয়। তখন এইটা আপনারা একটু করে ফেলেন তো, এটা একটু করে ফেলেন তো, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আপনি একটা সেন্টেন্স মেকিং করেন তো কিভাবে হয়। আমি একটু মেসেজগুলো চেক করতেছি, হ্যাঁ, একটু দ্রুত আমি শেষ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে দেখো চতুর্থটা হলো ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, মানে একদম স্বর্গ থেকে নরক পর্যন্ত, মানে কি একদম মানব জীবন থেকে একদম কবর পর্যন্ত, হ্যাঁ, মানব জীবন থেকে কবর পর্যন্ত। এইটা কি করা যায়, এইটা কি এইটা কি করা যায়, আউট অ্যান্ড আউট মানে কি পুরো মাত্রায়। এখন এই যে এইখানে কিন্তু সবকিছুর একটা সুন্দর আছে, সব সিস্টেমে আছে।
আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে আমরা আপনারা দেখেন তো মেসেজ করে সবাই, যখনই ক্লাস শুরু করি তখনই মেসেজ। ঠিক আছে, এখন দেখেন আই নিড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই নিড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি করতে পারেন? আই নিড দ্য ডকুমেন্ট, এখানে ডকুমেন্টটা লিখতে পারেন। আই নিড দ্য ডকুমেন্ট, আমার ডকুমেন্টটা দরকার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে আমাদের ডকুমেন্টটা দরকার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এই ইন দিয়া লিখিতভাবে এর জন্য একটু এটা কিন্তু খুব সুন্দর করে এই সেন্টেন্সটা কিন্তু আপনার করা লাগবে লিখিতভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি লিখিতভাবে। ঠিক আছে, তারপর আপনি আবার অন্য কোনো কিছু করতে পারেন, যেমন ইউ প্রুফ ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি এটা কি করছেন, মানে প্রমাণ করেছেন, এটা লিখিতভাবে প্রমাণ করেছেন। ইউ প্রুভ ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রুভ ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন না দিলেও আপনার এখানে সেন্টেন্সটা, ইন দিলে ভালো হয়, ইন না দিলেও আপনার সেন্টেন্সটা কিন্তু গঠিত হয়ে যাবে। আচ্ছা, ওকে, আফরিনা মৌমি। হ্যাঁ, মোটামুটি এখন অনেকেই আবার সবাই মোটামুটি আপনারা যারা আছেন একদম মন দিয়ে ক্লাস করেন। এই ধরনের পড়াশোনা যে কোনো চাকরির বাকরির পরীক্ষায় আপনার কাজে লাগবে, সমস্যা নেই। এখন দেখেন আউট অ্যান্ড আউট মানে পুরো দমে, এটা কিন্তু এক ধরনের অ্যাডভার্ব। মনে করেন হি ইজ ওয়েল, তাহলে আউট আউট মানে কি? হি ইজ আউট অ্যান্ড আউট মানে কি পুরো দস্তর, মানে কি সম্পূর্ণ। হি ইজ আউট অ্যান্ড আউট এ অ্যান্ড এ জেন্টলম্যান। অথবা আপনি কি বলতে পারেন? অ্যান ইন্টেলিজেন্ট পারসন। ঠিক আছে, ইন্টেলিজেন্ট পারসন। ঠিক আছে, সে সম্পূর্ণভাবে একজন ইন্টেলিজেন্ট পারসন বা সম্পূর্ণভাবে একজন ভদ্র মানুষ। ঠিক আছে, আই নিড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস। না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস ওইটা না, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটা মানে লিখিতভাবে। এটা এর জন্য এই যে বাগধারাগুলো বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো কিন্তু একটু আলাদা বিষয় হয় এর কারণে। হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য। ওকে, মানে এটার অর্থ অনেক সময় আলাদা করে দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু ট্রান্সলেশনে যাই। এভাবে করে আপনারা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়বেন। আমি অঙ্কও করব আপনাদের সামনে। এই যে পরীক্ষাটা আজকে নিয়েছি, এটা সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে আপনাদের বলে যাব, যাতে আপনারা পারেন। হ্যাঁ, তপু, রোস্টিং, তারপর আরও যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আফরিনা মৌমি অনেক আগে থেকেই অ্যাক্টিভ ছিল, নাজমুল হাসান, জয়ন্ত রায় আছেন, যারা অ্যাক্টিভ কিছু স্টুডেন্ট আছেন। এদের জন্য অবশ্যই ভালো কিছু হবে। আর পরবর্তী সময়েও যারা দেখে নেন, এটার জন্য অবশ্যই ভালো কিছু হবে। দেখেন, আমি কলেজে পৌঁছাবার পর তিনি আসলেন। আমি কলেজে পৌঁছাবার পর তিনি আসলেন। ঠিক আছে, আমি কলেজে পৌঁছাবার পর দেখেন, এই যে আসলেন দ্বারাই বুঝি এটা কিন্তু আমরা পাস্ট টেন্সের কথা বলছি। এখন দুটো পাস্ট টেন্সের ভিতরে এই যে পর বা পূর্বে এই ধরনের বিষয় থাকলেই আমরা জানি পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটের একটা বিষয় থাকে, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটের একটা বিষয় থাকে। এখন এই যে বিষয়টা দেখেন, পর আপনি আফটার মানে পর, আপনি আফটার লিখলেন। ঠিক আছে, এখন দেখেন আমি কলেজে পৌঁছাবার পর তিনি আসলেন। তাহলে কলেজে আমি পৌঁছেছি, মানে পৌঁছানোটা আমার আগে হয়েছে। ঠিক আছে, আগে যেটা হবে আফটারের পর সেটা বসে। ঠিক আছে, আফটারের পর সেটা বসে।
আমি কলেজে পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি? আমি কলেজে পৌঁছানো মানে কি? আই হ্যাড রিচড মাই কলেজ। হ্যাঁ, এখন দেখেন এই যে আই হ্যাড রিচড মাই কলেজ, এটা কেন লিখলাম? রিচ মানে পৌঁছানো, আই হ্যাড রিচ মানে কি? আফটার মানে পরে, পরে এটার পাস্ট পারফেক্ট হয়। তাহলে সাবজেক্ট, পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট, হ্যাড, ভার্বের থ্রি, অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের থ্রি, অবজেক্ট। ঠিক আছে? মেহেদি হাসান তুষার। হ্যাঁ, আমি যখন বলবো যে আপনারা কি বুঝতে পারছেন, সাথে সাথে আপনারা কমেন্ট করবেন। এখানে আমরা একদম ইন্টারাকশনটা থাকবে, অনেক বেশি ইন্টারাকশনটা থাকবে আপনাদের মধ্যে। ঠিক আছে? আপনারা একটু গ্রুপে একটু কলেজের ক্লাসের লিঙ্কটা একটু আপনার দয়া করে দিয়ে দিবেন। কলেজের লিঙ্কটা, এই ক্লাসের লিঙ্কটা একটু দয়া করে দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন তিনি আসলেন মানে কি? হি কেম। তার মানে কি? এই আফটারের আগে কিন্তু পাস্ট টেন্স হয়। তাহলে কি? হি কেম, কোথায় আসলেন? বাড়ি আসলেন যদি বলতে হতো তাহলে কি বলতেন? হি কেম হোম, হি কেম স্কুল আফটার আই হ্যাড রিচ দ্য কলেজ। ঠিক আছে? যেটা যেভাবে বলবে ঠিক সেটা তেমন করেই হবে। হ্যাঁ, হায়দার বিকাশ, বেশ বেশ সুন্দর সুন্দর। হায়দার বিকাশ কিন্তু সুন্দর করে ট্রান্সলেশন করেছে। তারপর এখন এইটা যদি পর না দিয়ে যদি পূর্বে হতো তাহলে কি হতো? পূর্বে যদি আমি কলেজে পৌঁছানোর পূর্বে তিনি আসলেন, তাহলে কি? পৌঁছানোর পূর্বেই তিনি আসলেন। তিনি আসাটা, এই যে বিফোর, তিনি আসাটা কিন্তু এখানে আগে হয়েছে। তার মানে কি? হি হ্যাড কাম বিফোর আই রিচড। আমি কলেজে পৌঁছানোর পূর্বেই সে কিন্তু আসলো। বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসলো, আর পরে পাস্ট ইনডিফিনিট বসলো। যে কাজটা আগে হবে সেই কাজটা সবসময় পাস্ট পারফেক্টে হয়। যে কাজটা আগে হয় সেই কাজটা সবসময় পাস্ট পারফেক্টে হয়। সালমান সাব্বির, আফরিনা মৌমি কমেন্ট করেছেন। হ্যাঁ, তো সব মিলিয়ে কিন্তু বেশ এনজয়েবল ক্লাসই হবে আশা করি। এরপরে বলছে তারা বাংলাদেশের পুলিশের সার্জেন্ট পদে একটি চাকরি পেতে চায়। আপনারা যখনই ট্রান্সলেশন করতে যাবেন তখন আপনারা প্রথমে খুঁজবেন এইটার কর্তাকে, সাবজেক্টকে, হু ইজ দ্য ক্রিয়েটর, হু ইজ দ্য মানে ডমিনেটর, হু ইজ দ্য ডুয়ার। হ্যাঁ, কে কাজটা করে। তারপর আপনারা খুঁজবেন যে কখন কাজটা হচ্ছে, টেন্সটা কখন হচ্ছে, এই বিষয়টা দেখেন। তারা, বাংলাদেশের পুলিশের তারা এখানে তারাটা কিন্তু মূল, এখানে কিন্তু তারাই কাজটা করছে। তারা কি? বাংলাদেশের পুলিশের সার্জেন্ট পদে একটি চাকরি পেতে চায়। এখন দেখেন এই যে চায়টা কিন্তু আসল ভার্ব। এই ভার্বটা যে খুঁজে পাবেন, তাহলে আমরা এইটা খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। চায়, পেতে চায়, কি পায়? পেতে চায়। হ্যাঁ, পেতে চায় ইংলিশ হলো কি? পেতে, ওয়ান্ট টু গেট। পেতে চাওয়া ইংলিশ কি? ওয়ান্ট টু গেট। এখন দে মানে তারা, চায় এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু বর্তমান সময়ে কোনো কাজ চলছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? দে ওয়ান্ট, কি চায়? দে ওয়ান্ট টু গেট, পেতে চায়। দে ওয়ান্ট টু গেট কি? দে ওয়ান্ট টু গেট কি? চাকরি পেতে চায়। দে ওয়ান্ট টু গেট এ জব অ্যাজ এ সার্জেন্ট। গেট এ জব অফ সার্জেন্ট পুলিশ আপনি দিতে পারেন। সার্জেন্ট পুলিশ ইন বাংলাদেশ। সার্জেন্ট পুলিশ ইন বাংলাদেশ। ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু ট্রান্সলেশনটা হয়ে গেল। দে ওয়ান্ট টু গেট, আমি পেতে চাই, আই ওয়ান্ট টু গেট। সে পেতে চায়, হি ওয়ান্টস টু গেট। ঠিক আছে? সুমি পেতে চায়, সুমি ওয়ান্টস টু গেট। তারপর আফরিনা ওয়ান্টস টু গেট। ঠিক আছে? এভাবে করে আমরা প্রত্যেকটা সেন্টেন্স মেকিং যদি ভালো করে পারি, এই হায়দার বিকাশ কিন্তু বেশ অ্যাক্টিভ আছেন, সুন্দর করে আমাদের ইগুলো দিয়ে দিচ্ছেন। এরপর দেখেন 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেহেতু এটা আসলে হয়েছিল,
এটা বলতে পারেন। তো এখানে সাবজেক্টটা কি, বাংলাদেশ স্বাধীন হওয়া, তাহলে কি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স হবে এখানে, কারণ কি নাউন, এখানে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়, ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স কত, 16ই ডিসেম্বর। অন তারিখের আগে কি বসে, অন 16 ডিসেম্বর, ঠিক আছে, 16ই ডিসেম্বর কি ইন 1971, সালের আগে কি বসে ইন, আর তারিখের পূর্বে কি বসে অন। তো এভাবে করে আফরিনা মৌমিও কিন্তু মোটামুটি চেপে এটা বলে ফেলছে, দ্রুত হাঁটো নতুবা ট্রেনটি মিস করবে, দ্রুত হাঁটো নতুবা ট্রেনটি মিস করবে। নতুবা বা পিছে ভয় হয় যে, এরকম যদি হয় তাহলে আমরা লিস্ট দিয়ে করি। দ্রুত হাঁটা মানে কি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এই যে লেস্টের পরে একটা সাবজেক্ট বসে তারপর শুড বসে, আমরা এটা রাইট ফর্ম অর ভার্ব কিংবা সেন্টেন্স, মেকিং সেন্টেন্স এটা আমরা করেছি। এরকম কিন্তু আমাদের ট্রান্সলেশন, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু যে কোনো ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসতে পারে, ঠিক আছে। চোরটি হাতে নাতে ধরা পড়লো, তার মানে কি, দ্য থিপ হলো, দ্য থিপ ওয়াজ কট ইন রেড হ্যান্ড মানে কি, হাতে নাতে ধরা পড়া, ইন রেড হ্যান্ড, ঠিক আছে। বাংলাদেশ বিকাম যদি দাও তাহলে বাংলাদেশ বিকামস এর যুক্ত করতে হবে, কারণ বাংলাদেশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছিল, সাধারণত এটাকে বিকেম এর জন্য দেয়, সব জায়গায় বিকেম দেওয়া। আর বিকামস যদি দাও তাহলে বিকামস এর যুক্ত হবে, বাংলাদেশ একটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। ওকে, তো আমরা এরপরে আমি দ্বিতীয় যে বিষয়টা প্রশ্নটা করেছি তৃতীয় নম্বরে যে আপনারা যারা প্রশ্নটি দেখেননি তারা একটু দয়া করে প্রশ্নটি দেখে নেবেন। প্রশ্নটি হলো কি যে, গিভ দ্য সুইটেবল অ্যান্সার। এটা আমি একটা আনসিন প্যাসেজ দেওয়ার কথা ডব্লিউএস কোশ্চেনে, সেটা আমি আপনাদের দেইনি, আমি নিজের মতো করে আপনাদের জীবন থেকে কিছু প্রশ্ন করেছি, আর এই প্রশ্ন করার মাধ্যমে কিভাবে উত্তর দিতে হয় এই বিষয়টাও আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ধারণা তৈরি হয়ে যাবে। এর জন্য এই যে প্রশ্নগুলো করা, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেননি যে স্যারে আসলে এরকম কেন প্রশ্ন করেছে, মানে জাস্ট কোনো আনসিন প্যাসেজ ছাড়া। দেখেন আমি বলছি যে হোয়াটস ইউর এইম, হোয়াটস ইউর মিশন, হোয়াটস ইউর গোল ইন ইউর লাইফ, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল কোশ্চেন অ্যাবাউট লাইফ। ইউ শুড clarify your goal, you should indicate your goals, what will you do, কি তুমি করতে চাও, কি তুমি পেতে চাও। এই বিষয়টা তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। এখন আমি যে এই যে প্রশ্নটা করেছি, হোয়াটস ইওর এইম ইন ইওর লাইফ, এখন হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিভাবে উত্তর দিতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু এখন দেখবো। হোয়াটস ইউর এইম তার মানে কি, আমার এইমটা কি, তাহলে কি হোয়াটস ইউর এইম মানে কি, মাই এইম ইজ টু গেট এ জব, অনেক ভাবে উত্তর দেওয়া যায়। তারপর দেখো, মাই এইম ইজ টু গেট এ জব, ঠিক আছে, মাই এইম ইজ টু গেট এ জব। তারপর আবার অনেক কিছু, এরপর তুমি কি লিখতে পারো যে মাই এইমস আর, যদি এই জায়গায় এইমস বলতো অনেকগুলো এইম থাকতো, আপনার অনেকগুলো লক্ষ্য, আর কি, টু গেট এ জব, ঠিক আছে, টু মেরি, হ্যাঁ অনেকের আছে মেরি করার জন্য, মেরি একটা মিশন, ঠিক আছে, টু মেরি এ গার্ল অর বয়, ঠিক আছে। এরকম করে 3-4টা উত্তর কিন্তু দেয়া যায়। অথবা আপনার এইম কি, টু সাকসিড ইন লাইফ, তার মানে কি এখানে টু দিয়ে আপনি আমার এই যে, যেহেতু আপনার এইম কি, মাই এইম ইজ, এইটা হলো, তারপর কি, মাই এইম ইজ, হ্যাঁ, টু পাওয়া, বা এইভাবে করে আমরা কিন্তু উত্তরগুলো দিতে পারি, ঠিক আছে, নানাভাবে আমরা উত্তরগুলো, এইম ইজ টু গেট এ জব ইন মাই লাইফ, আমার লাইফে কি, আমার লাইফে আমি একটা জব পেতে চাই বা আমি সেটেল হতে চাই। মাই ইজ টু সেটেল মাই লাইফ,
অথবা মাই এইম ইজ টু সার্ভ দ্য পিপল, হ্যাঁ আপনি সার্ভ করতে চান, পিপলকে সার্ভ করতে চান, অনেকভাবে এইটা করা যায়, ঠিক আছে। ওকে, হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর মিশন অথবা অ্যাচিভ ইউর গোল, অথবা এইটা কিভাবে, হাউ দ্বারা যদি প্রশ্ন করে, হোয়াট দ্বারা তো হলো, এখানে হোয়াট দ্বারা নানাভাবে হয়, দেখেন হোয়াট দ্বারা স্টেপস অথবা হোয়াট এলিমেন্টস, এইটা কিন্তু মনে করেন কি অবজেক্ট, এই হোয়াট দ্বারা কি চেয়েছে, অবজেক্ট চেয়েছে। আর হোয়াট স্টেপস বা হোয়াট প্ল্যানস শুড বি টেকেন, এই অবজেক্ট দ্বারা কিন্তু এই হোয়াট দ্বারা কি চেয়েছে, এই হোয়াট দ্বারা কিন্তু চেয়েছে সাবজেক্ট। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, কি বলেন? আফরিনা মৌমি একটু হাসলেন। তো অনেকেরই আছে যে হ্যাঁ আমাদের একটা মেরি করাও কিন্তু একটা গোল, যেটা আমরা অনেকেই করতে পারি না। অনেকের আবার প্রেম করা একটা গোল, মিশন, যে বিশেষ করে ছেলেদের। হ্যাঁ, তো এখন হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর মিশন, এখন দেখেন হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর মিশন মানে কি, আই ক্যান অ্যাচিভ, যে হাউ ক্যান ইউ অ্যাচিভ মানে কি, এখানে সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে। আই ক্যান অ্যাচিভ মাই মিশন কিভাবে করা যায়, বাই হার্ড ওয়ার্ক, বাই ডুইং হার্ড ওয়ার্ক, ঠিক আছে, বাই ডুইং হার্ড ওয়ার্ক। তারপর কি, তারপর আপনি কিভাবে এটা করতে পারেন, বাই ডুইং হার্ড ওয়ার্ক, আরো উত্তর দেওয়া যায়, কমা, বাই স্টাডি হার্ড, ঠিক আছে, বাই স্টাডিং হার্ড, হ্যাঁ বাই স্টাডিং হার্ড, ঠিক আছে। তারপর আপনি কি করতে পারেন, বাই, এভাবে করে কয়েকটা যুক্ত করে, এই যে বাই দ্বারা কিন্তু যখন হাউ আসে তখন আপনি বাই দিয়ে, বাইয়ের পরে একটা ভার্ব আসলে এটার সাথে আইএনজি যুক্ত করে এটা কিন্তু করতে পারেন, আইএনজি যুক্ত করে কিন্তু করতে পারেন। কারণ বাই আসলে আইএনজি, হাউ ক্যান ইউ গেট জব, টু দিয়ে করতে পারেন, টু দিয়ে করতে পারেন, হাউ ইউ কিভাবে আপনি এটা করবেন, ঠিক আছে, কিভাবে আপনি এইটা পেতে পারেন, এইটার উত্তর দিতে সাধারণত বাইটা ব্যবহার করতে হয়। তারপরও আরো কিছু জিনিস ব্যবহার করা যায়, সেগুলো একটু দেখে নেবেন। আমি এই 5টা প্রশ্ন করেছি 5 ধরনের উপায় দিয়ে, যে আমরা কিভাবে আনসেন প্যাসেজ থেকে ডব্লিউএইচ কোশ্চেনটা সলভ করতে পারি। কারণ ডব্লিউএইচ কোশ্চেনটাই এখানেই কিন্তু আপনার যে হাউ টু অ্যাপ্লাই ইউর ইন্টেলিজেন্স, হাউ টু অ্যাপ্লাই ইউর মানে মেরিট, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা একটা জায়গা, যে জায়গা থেকে তুমি কিভাবে আসলে তুমি যে একটু অন্যদের থেকে আলাদা, একটু এক্সেপশনাল, মানে ইউ আর মোর ম্যাচিউরড অ্যান্ড ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু এর মাধ্যমে বোঝা যায়। ওকে, আমরা অঙ্কও কিন্তু করব, একটু দয়া করে তোমরা একটু করো। হ্যাঁ, আই ক্যান অ্যাচিভ মাই গোল ইন ফিউচার কি বাই, কিভাবে, আমি কিন্তু প্রশ্ন করেছি কিভাবে, হাউ ক্যান মানে কি একটা কিছু করে, তো মানে কি পদ্ধতিতে, বা টু প্রাইভেট সিক্রেট মাই প্রাইভেট, বা কিছুর মাধ্যমে। তো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমার কোর্স চলমান রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে একটু করেন, আমি ক্লাস নিচ্ছি, তো হোয়াটসঅ্যাপে করেন। হ্যাঁ, ওকে, হোয়াটসঅ্যাপে নক করেন। ওকে, এখন এইভাবে মানে এই হাউটা কিন্তু গুরুত্বপূর্ণ, হাউ এর উত্তর না দিয়ে কিন্তু আপনি মার্ক পাবেন না। এরপরে দেখেন 3য় নম্বর, হোয়াই হ্যাভ মেনি ক্যান্ডিডেটস, হোয়াই হ্যাভ মেনি ক্যান্ডিডেটস, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হোয়াই হ্যাভ মেনি ক্যান্ডিডেটস ফেইল্ড, এটা কিন্তু দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফেইল করেছে অলরেডি, অনেকেই কিন্তু 40তম 26তম 41তম অনেকেই তো ফেইল করেছে বা ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো, এই যে হোয়াই দ্বারা যদি প্রশ্ন করে, হোয়াই হ্যাভ মেনি ক্যান্ডিডেটস, অনেক ক্যান্ডিডেটস, মেনি ক্যান্ডিডেটস মানে কি প্রার্থী, ফেইল্ড এই দেখেন ফেইল্ড, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, এই যে হ্যাভ দ্বারা হ্যাভটা আগে চলে আসছে প্রশ্ন করতে যেয়ে, ফেইল্ড টু গেট এ জব, কি ফেইল টু বি এ সার্জেন্ট অফ পুলিশ, মানে সার্জেন্ট হতে পারেন নাই, কেন ফেল করছে। দেখেন এখানে আপনি শুরু করবেন কি সাবজেক্ট দ্বারা, মেনি ক্যান্ডিডেটস হ্যাভ ফেইল্ড টু বি এ সার্জেন্ট বিকজ, এই যে বিকজ দ্বারা শুরু করতে পারেন। হোয়াই মানে কি, বিকজ দিয়ে শুরু করুন, বিকজ দিলেই আপনি একটা সাবজেক্ট আনবেন, ভার্ব আনবেন, অবজেক্ট আনবেন,
ঠিক আছে, বিকজ একটা সাবজেক্ট যদি এই পাশে প্রেজেন্ট টাইপের কোনো সেন্টেন্স থাকে, আপনি এই পাশে প্রেজেন্ট টাইপের এই যুক্ত করবেন, টেন্স যুক্ত করবেন। এই পাশে যদি পাস্ট টেন্স থাকে, আপনি এই পাশের পাস্ট টেন্সে যুক্ত করবেন। কারণ কি, বিকজ যেহেতু এটা এটা প্রেজেন্ট পারফেক্টে করেছে, আপনিও দে দে হ্যাভ নট বা দে হ্যাড নট, যেহেতু আগে সেটা করেছে, দে হ্যাভ নট স্টাডিড প্রপারলি। ঠিক আছে, তারা স্টাডি করে নাই। দে আর ফেইল্ড বিকজ দে ওয়ার ফেইল্ড। কি হয়েছিল, কেন এটাকে ফেইল হয়েছে? বিকজ দে ওয়ার ফেইল্ড, দে ওয়ার দ্য ফেইলর ইন ফিজিক্যাল পেট এক্সাম। ঠিক আছে, তারা ফেইল হয়েছিল, কম্পিউটার টেস্টে ফেইল করেছিল। এই বিকজ দিয়ে করা যায়। এছাড়া আরো কিছু করা যায় কি, যে কি কেন, হোয়াই। এখানে হোয়াই, বিকজ, এই যে এখানে যদি আপনি বিকজ না দেন, মেনি ক্যান্ডিডেটস হ্যাভ ফেইল্ড বাই কি, ফেইল্ড ফর দ্বারা করতে পারেন, ফেইল্ড ফর যদি দেন, কিসের জন্য, হোয়াই মানে কি, ফর আসবে। আর হাউ থাকলে বাই আসে, আর হোয়াই থাকলে এখানে ফর আসে। কিসের জন্য? ফর স্টাডিং ইনঅ্যাটেন্টিভলি। ঠিক আছে, ইনঅ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে সে স্টাডি করে না। ফর নট স্টাডিং প্রপারলি, এভাবেও দেওয়া যায়। ঠিক আছে, ফর স্টাডিং মানে ফর স্টাডিং কি, ইনঅ্যাক্টিভলি। ঠিক আছে, এখানে একটা নেগেটিভ কিছু একটা যুক্ত করতে হবে, যে ফর এর জন্য এই বিষয়টা হয়নি। ঠিক আছে, হায়দার ওয়েট বেশি ছিল, সমস্যা নাই, ওয়েট লস করতে হবে, লস না করলেও কিন্তু মনে করেন একটা কনফিডেন্ট থাকতে হবে, তাহলেই হবে। হুইচ স্টেপ শুড বি টেকেন টু ফুলফিল দেওয়ার ড্রিম? কি স্টেপস নেওয়া দরকার? ওই যে আগে বলছিলাম হোয়াট স্টেপস বা হুইচ স্টেপস। তাহলে কি নেওয়ার দরকার? টু ফুলফিল, এই দেখেন এইখান থেকে শুরু করতেন, টু ফুলফিল আওয়ার ড্রিম। হ্যাঁ, মানে আমার কি স্টেপ নেওয়া দরকার, টু স্টেপ, কি স্টেপস, আপনি এটা কিন্তু পুরো সাবজেক্ট বলছে, কি স্টেপস নেওয়া লাগবে? টু দেয়ার আর মেনি স্টেপস, এইখানে আমি শুরু করবেন, দেয়ার আর মেনি স্টেপস টু টেক ডাউন টু ফুলফিল আওয়ার ড্রিম, দিস স্টেপস আর, তখন আপনি কি লিখবেন এরকম, দিস স্টেপস আর কি, 1 স্টাডি প্রপারলি। ঠিক আছে, তারপর মেইনটেইন আওয়ার হেলথ। ঠিক আছে, এভাবে ABCD বা অথবা 1 2 3 দিয়ে আপনি কিন্তু এই প্রশ্নটা লিখতে পারেন। তাহলে আমি কি বলছি, যে মেনি ক্যান্ডিডেটস হ্যাভ ফেইলড টু বিকজ দে হ্যাভ নো ইউজ অফ টাইম, বিকজ দে হ্যাভ নট, এই যে এখানে দে হ্যাভ, আপনি এখানে দে ডু নট, হ্যাভ নট না দিয়ে লিখবেন দে ডু নট ইউজ দেয়ার টাইম প্রপারলি। ডু নট লিখতে হবে, কারণ এটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট। আপনি অথবা দে ডিড নট, মানে আপনি এখানে হ্যাভ নট হবে না, আর হ্যাভ নট যদি দেন হ্যাভ নট ইউজড হবে, থার্ড পারসন সিঙ্গুলার দিতে হবে, তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছেন এইটা বোঝা যাবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছেন এইটা বোঝা যাবে। ওকে, আচ্ছা, আমরা এখন মোটামুটি এখন আবার কি চলে গেলাম, দেখেন হোয়েন অ্যান্ড হোয়ার উইল ইউ পার্টিসিপেট ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, কোথায় এবং কখন এবং কোথায় আপনি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করবেন। তাহলে কি হবে, আই উইল পার্টিসিপেট ফিজিক্যাল টেস্ট কখন, অন, মনে করেন কত, 22 এপ্রিল। ঠিক আছে, অন 22 এপ্রিল। যদি তারিখ বা সাল মানে কখন চায়, প্রশ্নে যদি কখন চায়, তখন অন বা ইন দিয়ে সেই বিষয়টা কিন্তু টাইমটা ফুলফিল করা যায়। আর হোয়ার, তখন আপনি অ্যাট দিয়ে বা ইন দিয়ে, অ্যাট হবে ছোট প্লেস, ইন হলো বড় প্লেস। অ্যাট মনে করেন কি, ঢাকা আর্মি স্টেডিয়াম ইন ঢাকা। ঠিক আছে, অ্যাট ঢাকা আর্মি স্টেডিয়াম ইন ঢাকা। এভাবে করে আমরা এই ডব্লিউএস কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমরা দিতে পারি। ওকে, আমরা এবার লাস্টে আমরা চলে যাই একদম মেন্টাল এবিলিটির অঙ্কগুলো একটু আগে করি, যে মেন্টাল এবিলিটিগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো একটু করে আমি এরপরে আমরা অঙ্কে যাওয়ার পর এরপর আর হালকা কিছু
এসে নিয়ে একটু কথা বলবো, এসে নিয়ে কথা বলার পর আমরা ক্লাসটা শেষ করব। হ্যাঁ, এরপর আপনাদের রুটিন অলরেডি টুকটাক করা হয়েছে। পরের 2 দিনের আপনাদের কি পড়া দেওয়া হবে সেই বিষয়গুলো আমি বলে দিব। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমি আসলে আপনাদেরকে এই এই এর মধ্য দিয়ে কিন্তু ট্রান্সলেশন বোঝানো হলো, একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বোঝানো হলো। এছাড়া ডব্লিউএস কোশ্চেনও আপনাদের মোটামুটি একটু ধারণা দিয়ে গেলাম যে কিভাবে এটার উত্তরগুলো দেয়া যায়। এখন আমরা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন 1 নম্বরে 8 নম্বরে, আপনার 1 নম্বরে আসছে কি দেখেন, 3, 6, 12, 24, এটা নর্মাল, 48 এরকম আসছে। এর পরের ধাপটা কত, এভাবে এটা তো আমরা বুঝি। পরের দুটো ধাপ কত, 48 দুগুণ 96, 96 দুগুণ কত, সেই বিষয়গুলো এই দুইটা ধাপ লিখতে হবে। এটা আমরা জানি যে যে কোনো সংখ্যার সারি এগুলো যদি আসে, এটা অনেক সহজ আসছে। দ্বিতীয়টা একটু কঠিন দেখেন, 8, 14, তারপর 14, 24, 24, 42, এরপরে কত হবে, এরপরে 142। ঠিক আছে, এখন দেখেন এইটা হলো কি 8 দুগুণ 14, 8 দুগুণ 16 হয়েছে 14। ঠিক আছে, 8 দুগুণ 16 হয়েছে 14, 14 দুগুণ কত, 14 দুগুণ 28 হয়েছে 24। তার মানে কি এখানে 2 কমছে, এখানে 4 কমছে, এখানে কমবে কত, 8 কমবে। হ্যাঁ, 24 দুগুণ 48, এখানে 6 কমছে, দেখেন এখানে 24 দুগুণ 48, এখানে হয়েছে 42। এরপরেরটা কমবে 8। ঠিক আছে, 42 দুগুণ কত, 42 দুগুণ 88 নাকি, দেখেন 42 দুগুণ কত, 42 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 84। ঠিক আছে, 84, 84 থেকে আপনার কমবে 8, 84 কমলে 8 হলে কত, 76। 84 থেকে 8 কমলে কত হবে, 76। তো এইখানে 76 হবে। তার মানে কি আপনার এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা দেখেন, মানে 2 কমছে, 4 কমছে, 6 কমছে, 8 কমছে, এখানে কমবে 10। মানে এই যা হোক না কেন প্রত্যেকটা ডাবল ডাবল করে 2 কমছে, 4 কমছে, 6 কমছে, 8 কমছে। দেখেন 8 দুগুণ 16, 16 থেকে 2 কমে 14 হয়েছে, 14 দুগুণ 24, 14 দুগুণ 28, সেখানে 4 কমছে হবে 24, 24 দুগুণ 48, সেখান থেকে 6 কমছে হয়েছে 42, 42 দুগুণ আপনার কত হয়, 42 দুগুণ 84, সেখান থেকে কমছে 8, মানে 8, সেখান থেকে কত, 8 কমছে, 8 কমে 76 হলো। এভাবে করে আমরা কিন্তু করে ফেলতে পারি। ওকে, তো আমরা দেখি তারপর বি নম্বর এসে কোনটি বড় কোনটি ছোট। এটা কিন্তু খুবই একটা মেন্টাল অ্যাবিলিটির খুবই গুরুত্বপূর্ণ একটি, মানে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমি দীর্ঘ সময় একটু ক্লাসটা হয়ে যাবে, তারপরও আমার কাছে মনে হয় যে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা। যে যেমন 3, 5, এই যে 3, 5, তারপর মনে করেন কত 1, 10। ঠিক আছে, 1, 10 কত আছে, এরপর 3, 7, 3, 7। ঠিক আছে, আর আছে কত 2, 5। ঠিক আছে, আমরা জানি এটা ক্রস গুণন করে বড় ছোট এটা বোঝা যায়। এছাড়া আমাদের এই যে ভগ্নাংশর এই উপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হর। উপরে যেটা থাকে লব, সেটা নিচে যেটা থাকে। এখন ধরেন 3 আর 5, আর এই যে 2 আর 5, 3, 5 আর 2, 5 এখানে আছে। দেখেন 3, 5 এবং 2, 5, এই দুইটার ভিতর কোনটা বড় আর কোনটা ছোট চেয়েছে কি, এটা কোনটা ছোট চেয়েছে কি, কোনটা ছোট। এখন ধরেন যদি লবগুলো বড় হয়, এই যে মানে হর যদি সমান থাকে, এটা আমরা জানি, এটা একটা বেসিক নিয়ম আর কি। এটা মনে রাখলে আপনি অন্য অঙ্ক একটু দ্রুত পারবেন, এখন একটু বুঝতে সহজ হতে পারে। মনে করেন এই যে ধরেন এই যে আমরা যদি এখন এইখানে এইটা তো এই যে দেখেন 3/5, আমরা তো এটা এরকম করি, 3 দশমিক আনলে কত হয়, 40, 5 ছক 30। ঠিক আছে, 0.6, আর এখানে কি হয় 2, 0.4 5 20, 4 5 20। এখন ধরেন এই যে 0.6 আর 0.4 কোনটা ছোট, অবশ্যই এটা ছোট আর এটা বড়। ঠিক আছে, এখন এর মানে কি দাঁড়ালো, যে হরগুলো যদি সমান হয়, উপরে লব যদি ছোট হয় তাহলে সেটা হবে ছোট, উপরে লব যদি বড় হয় সেটা হবে বড়। তার মানে কি দেখেন এই দুইটার মধ্যে অবশ্যই কোনটা বড়, অবশ্যই এই 3টা বড়। তার মানে ছোট সংখ্যাটা যেহেতু চেয়েছে, আমি এটা মুছে ফেলি, এটা অবশ্যই বড় তাই মুছে ফেলি, এটা ছোট। ঠিক আছে, তারপর আমি জাস্ট এটা আবার একটু লিখে ফেলি, পরে আর একটু অন্যভাবে করানো যাবে, সমস্যা নেই।
আরেকটা দেখেন, এরকম সবসময় তো একই রকম মিল থাকবে না, পাঁচ পাঁচ দেওয়া থাকবে না, তখন আপনারা কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিব আমি। হ্যাঁ, সেটা আমি একটু দেখিয়ে দিব। এখন দেখেন ধরলাম এইটা তো বাদ গেল। এখন এই যে 10, এই যে 10 আর এই যে এখন আমরা দেখেন এইটা একটু বোঝার জন্য, একটু সংক্ষেপে একটু ভালো করে বোঝার জন্য, আমরা কি করতে পারি দেখেন, এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করলে এখানে 10 হয়ে যায়। দেখেন 2 দ্বারা যদি গুণ করেন, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, আর এখানে কি 1 10। এই দেখেন এখন এখন কোন সংখ্যাটা বড় হবে বলেন? এখন অবশ্যই এই 4/10 বড় হবে, এইটা ছোট হবে। 4/10 এই যে আমি এই যে একই রকম নিয়ে গেছি, দেখেন এই যে 10 হর সমান বানানোর জন্য আমি 2 গুণ করেছি। এটা আপনাদের কঠিন মনে হতে পারে, কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য, মানে করানো আর কি, বোঝানোর জন্য যে তার মানে কি হর, এখন এইটা ছোট, হরের এই লব ছোট, তার মানে এইটা ছোট, আর এইটা যেহেতু বড়, তাহলে আমরা এইটাও বাদ দিয়ে দিতে পারি। এখন এইটার মধ্যে এখন এই যে দেখেন 1 আর 10 আর 3 আর 10, ঠিক আছে, এই দুইটার মধ্যে কোনটা ছোট বড় এইটা আমরা একটু খুঁজে বের করি। ঠিক আছে, এরকম যদি এটা খুঁজে বের করার জন্য দেখেন আপনি ক্রস গুণন করবেন, যেহেতু এটার কোনো মিল নাই, মিল আছে কোনোভাবে আপনি মিলাতে পারেন না, হর লব সমান নিতে পারছেন না, তো আমি এইটার মাধ্যমে আপনার কিন্তু সবকিছু হয়ে গেল, সবকিছু হয়ে যাচ্ছে। তার মানে কি, এই ক্রস গুণন যদি আপনি করেন, উপরেরটা দেখেন 7 × 7, এইটার মান কত 7, এই উপরেরটার সাথে আপনি ক্রস গুণন করেন 7, উপরেরটার সাথে যেটা করবেন 3 × 10 = 30। এখন দেখেন এই 30টা তো বড়, এই 30টা কি বড় হলো, আর 7টা কি ছোট হলো, তার মানে কি এইটা ছোট, তাহলে ছোট কোনটা? এটা। তো আমি কিন্তু এই একই মাধ্যমে যে কোনো জায়গায় ক্রস গুণনের মাধ্যমে আপনি প্রত্যেকটা করে ফেলতে পারেন। আমি এই একটা প্রশ্নের মধ্য দিয়ে আপনাদেরকে সবকিছু আর কি ওভারঅল সবকিছু বুঝিয়ে গেলাম আর কি। এখন দেখেন যে মীরা একটি সারির প্রথম অবস্থান থেকে 10ম অবস্থানে আছে, একটা সারির 10ম অবস্থানে আছে, আর পিছন থেকে আছে দ্বাদশ অবস্থানে। তাহলে ওই সারিতে লোকজন কত, এই দুইটা যোগ দিয়ে 10 আর 12 যোগ দিয়ে বানাবেন কত 22, ওখান থেকে 1 বিয়োগ দিবেন, তাহলে কত 21 জন ছাত্রছাত্রী আছে। কারণ এই দুইটা, এই মীরা একটা কমন হয়ে যায়, মীরা একটা বেশি হয়ে যায়, এর জন্য আপনারা কি করবেন, এখান থেকে কমিয়ে ফেলবেন। ঠিক আছে, দেখেন আমাদের এই অঙ্কগুলো কিন্তু এসে থাকে প্রচুর পরিমাণে, এসআই সার্জেন্টে এই অঙ্কগুলো এসে থাকে। ঠিক আছে, মেন্টাল এবিলিটি ইজ এ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর টু বি এসআই অর সার্জেন্ট। আর আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, মাঠ পরীক্ষার জন্য আপনারা পড়াশোনা করবেন, এবং এই বিষয়গুলো সবসময় কন্টিনিউ করবেন। চারদিকে দেখবেন এখান থেকে পড়তেছে, ওখান থেকে পড়তেছে, যাই করুক না কেন, আপনারা সঠিকভাবে নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলবেন, নিজেকে কখনো ফাঁকি দিবেন না, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন দেয়াল ঘড়িতে 8:30 বাজে, 8:30 বাজে, আমরা জানি 8:30, এই 8টা হলো ঘন্টা, আওয়ার, আর 30 মিনিট হলো, তাহলে কি 11 × m - 60h / 2 আমরা জানি। তাহলে দেয়াল ঘড়ি এবং মিনিটের ঘড়ির মানে কাটার পার্থক্য কত, 11 m, তাহলে কি 11 × 30, আর মানে 60h, 60 × 8, ঠিক আছে, /2, তাহলে কত হয় এটা দেখেন, 3 × 33, আর হলো 6 × 8 কত, 8টা বাজে না, 6 × 8 কত, 6 × 8 = 48, 480 / 2। এখন এইটা কাটাকাটি এই করেন, যা এখানে মাইনাসটা কোনো ফ্যাক্টর না, এখানে দেখেন 480, 50, কত 50, 150, 2, ঠিক আছে, তাহলে কত 75, তাহলে কত ডিগ্রি, 75 ডিগ্রি, মেবি ভুল হয়নি। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি। আরেকটা আমি করেছি যে দেয়াল ঘড়ির সময় যদি আয়নাতেই 8:30 দেখায়, দেয়াল ঘড়িতেই যদি আয়নাতে 8:30 দেখায়, ওইটা মানে আয়নাতে না, যদি দেয়াল ঘড়িতে 8:30 বাজে, আয়নাতে ওই ঘড়িতে কয়টা দেখাবে, ওইটা আপনি অঙ্কটা করবেন। আমি আগেও আপনাদের বুঝিয়েছি, যদি বলে যে দেয়াল ঘড়িতে 8:30 বাজে, দেয়াল ঘড়িতে 8:30 বাজলে ওইটা যদি আয়নায় দেখেন, তাহলে কয়টা বাজবে, আপনারা তখন অঙ্কটা করবেন 11:60 ধরে। 11:60 মানে 12টা, 11:60 মানে কি 12টা, 11:60 মানে কি 12টা, তাহলে 11:60, তাহলে আপনি এখান থেকে 8:30 বাদ দেবেন, 8:30, 12টা থেকে 8:30 বাদ দিবেন, তাহলে কত 0, 3, আর এখানে কত 8 × 5 = 13, 5, আচ্ছা 8, 2, 3, 3টা 30। তাহলে আপনি আয়নাতে 8:30 দেখলে, ওই যে ঘড়িতে দেয়াল ঘড়িতে 8:30 দেখলে, ওইটা যদি আয়নাতে দেখেন, তাহলে ওইটা বাজবে কত 3টা 30, ওইটা বাজবে কত
3টা 30। ওকে, অ্যাক্টিভ আছেন রবিউল ইসলাম সিজান, আফরিনা মৌ। তারপর মেন্টাল অ্যাবিলিটির জন্য খায়রুলের মেন্টাল অ্যাবিলিটিটা কেমন ভাই? হ্যাঁ, অনেক অনেক ভালো মেন্টাল অ্যাবিলিটি, খায়রুলেরটা ভালো। আদর সাইম, খোকামণি, আরো অনেকেই দেখছেন। ওকে, আমরা তোমার দাদার একমাত্র ছেলের একমাত্র মেয়ের নানা তোমার কি হবে? আমার দাদা, হ্যাঁ আমার দাদা, এই যে আমার দাদা এর একমাত্র ছেলে, এ কি হবে? অবশ্যই আমার বাবা। ঠিক আছে, একমাত্র ছেলের একমাত্র মেয়ের, হ্যাঁ একমাত্র মেয়ে কে হবে? একমাত্র মেয়ে অবশ্যই আমি। ঠিক আছে, আমি মেয়ে হয়ে গেলাম, কিছু করার নাই। ঠিক আছে, একমাত্র মেয়ের নানা তোমার কি হবে? একমাত্র মেয়ের নানা, একমাত্র মেয়ের নানা আমার, তো আমার নানা কি হবে? আমার নানা নানাই হবে। আমার নানা কি? আমার নানা আমারই নানা হবে। ঠিক আছে, আমার নানা কি হবে? আমারই নানা হবে। হ্যাঁ, ওকে, আরেকবার বুঝাই দেন, কোনটা বুঝাবো? আরেকবার বুঝিয়ে দেন। ওকে, মানে 8টা 30 যদি তোমার ঘড়িতে বাজে, দেয়াল ঘড়িতে 8টা 30 যদি বাজে, সেটা যদি আয়নায় আমরা দেখি 8টা 30 মানে এই যে এইভাবে যদি বাজে 8টা 30, এই যে ধরো 8টা, এই 8টা আর হলো 30, এইভাবে এইভাবে, তো এই যে এই হলো কত? 8টা, এই হলো 8টা, এই হলো 30। ঠিক আছে, এখন ধরো এইভাবে যদি দেখা যায়, এইভাবে যদি দেখা যায়, এটা দেয়াল ঘড়িতে দেখলে একটু উল্টা দেখাবে না? কিন্তু উল্টাইয়া পাল্টাই গেলে যাই হোক একটু উল্টা বা অন্য কিছু বোঝা যাবে যে কি অন্য কিছু বাজে। এইটা বাজলে হলো কি যে 12টা, 12টা মানে কি 11টা 60 মিনিট। 11টা 60 মিনিট থেকে এই 8টা 30 বিয়োগ দিবা। 8টা 30 ওই যে যেটা ওইটা বিয়োগ দিলে যে কয়টা বাজে ওই কয়টাই আয়নাতে দেখা যাবে, ওই কয়টাই কি আয়নাতে দেখা যাবে। ওকে, ওই কয়টাই কি দেখা যাবে। ওকে, আশা করি এইগুলো বুঝতে পেরেছো। ওকে, আমরা একটু শর্টকাটে এবার অঙ্কে অঙ্কে যাওয়ার আগে আমরা একটু আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, এই যে এইটাই 5 মার্ক, এইটার আমি আপনারা কেউ নোট ডাউন করেছেন কিনা? আইন শৃঙ্খলা রক্ষা আপনারা তো বিভিন্নভাবে এরকম করে শুরু করতে পারেন যে ঢাকা, আহ, ঢাকা কি এভাবে শুরু করতে পারেন, ঢাকা যখন গণ অভ্যুত্থান হয়, ছাত্রদের গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে এরকম মানে দৃশ্যপট দিয়ে শুরু করতে পারেন। ঢাকার ধানমন্ডিতে এভাবে মানে একটা গণ অভ্যুত্থানের পরে পুলিশ আতঙ্কজনক অবস্থায় থাকে এবং সে যখন সেটা না থাকে তখন চারদিকে ডাকাতি, ধানমন্ডি মোহাম্মদপুরে প্রচুর পরিমাণে ডাকাতি এবং এটা সেটা বেড়ে যায়। এবং আপনি দেখেন দ্বিতীয় দৃশ্যপট লিখবেন যে এখন যে চারদিকে পুলিশের উপস্থিতি, চোর ডাকাতি কোনো নাই, অমুক জায়গায় খুব সুন্দর করে সবকিছু চলছে, এই দ্বিতীয় দৃশ্যপট। এরপর আপনি শুরু করতে পারেন যে বাংলাদেশ পুলিশ একটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটির মানে আপনি এটি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নানাবিধ এরকম সুন্দর করে একটা ভূমিকা দিয়ে এরপর আপনি সুন্দর করে এটা শুরু করতে পারেন। এরপর আপনি কি শুরু করবেন যে আইন শৃঙ্খলা রক্ষায় কি কি করে, পুলিশের কি কি কার্যক্রম আছে, কি কি কার্যক্রম আছে, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ঠিক আছে, তারপর থানা, অপরাধ দমন, তারপর এই যে যে বিভিন্ন মাসিক সভা, এটা করা সেটা করা, টহল দেওয়া, ঠিক আছে, এইগুলো করে, তারপর সাইবার পুলিশিং, তারপর আরো কি কি করা উচিত, কি কি সমস্যা আছে, কি কি চ্যালেঞ্জ আছে, এটা উন্নয়নের উত্তরণের কি কি পথ আছে, এরকম পয়েন্ট দিয়ে মোটামুটি লিখতে হবে। তারপর রোল অফ বিডি পুলিশ ইন লিবারেশন ওয়ার, এইটা কিন্তু আপনাদের এই যে পরীক্ষায় রিসেন্ট পরীক্ষাগুলোতে এসেছিল যে রোল অফ পুলিশ ইন লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ারে আপনি পুলিশ, বাংলাদেশ পুলিশ প্রথমেই একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, আপনারা জানেন যে 19শে মার্চ গাজীপুরে। তারপর এই বিষয়টা একটু ভালো করে জানতে হবে যে কতজন পুলিশ নিহত হলো, তারপর কতজন মানুষ, কতজন এই যে রাজারবাগ পুলিশ লাইন থেকে কিন্তু সংকেত দিল, তারপর তারা বের হয়ে গেল, তারপর অনেকেই কিন্তু পুলিশের এই যোগদান করলো লিবারেশন ওয়ার বিষয় একটা। এই বিষয়টা আপনারা একটু পয়েন্ট এইগুলো একটু ভালো করে জানতে হবে, একদম বানিয়ে তো লেখা যাবে না, ঠিক আছে। ওকে, আমরা এবার একটু অঙ্কে চলে যাই। অঙ্ক আমরা জানি অঙ্কের যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা দয়া করে একটু কমেন্ট করবেন। ওকে, 7টা 30 না কি দেখি কত 2 আর 3, না 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 7টা 30 না,
8 আর 3 টা 30 হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে মান নির্ণয়ের অঙ্ক। আমরা জানি যে বীজগণিতের যত মান নির্ণয় আছে, উৎপাদক বিশ্লেষণ আছে, এইগুলো করতে হবে। আমরা এখানে কিছু অঙ্ক আছে, আমরা আর 10-15 মিনিট অঙ্কগুলো করলে আমার মনে হয় হয়ে যাবে। এই যে দেখো, একটা মান নির্ণয়ের কথা বলছে যে 2x প্লাস 3y এইটা সমান সমান কত, 13। এটা হলো মান নির্ণয়, মানে একটার মান দেয়া আছে, এটা আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, আর xy সমান সমান দেয়া আছে 6। এখন কথা কি বলছে যে 8x³ এবং 27y³ এটার মান কত, 8x³ এবং 27y³ এটার মান কত। এটা আমরা দেখেন, এটা যেহেতু এটা একটা বোঝাই যায়, এটা আমরা ভাঙাই 2x এর হোল কিউব দিলে কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর x³ দিলে এইটা সমান সমান এটা লেখা যায়। আর 27, 3 3 9, 3 9 27, 3y এর হোল কিউব। এখন এইটার মান নির্ণয়ের সূত্র কি দেওয়া যায়, কারণ এইটা এটা আছে, এটার মান নির্ণয় করতে হলে আমাকে এটা পেতে হবে। তার মানে কি 2x প্লাস 3y এর হোল কিউব মাইনাস 3 2 মানে 3ab, 3ab, হ্যাঁ 3a হলো কি 2x, b হলো কত 3y, প্লাস a প্লাস b, a হলো কি 2x প্লাস 3y। বুঝতে পারছেন, এটা হলো a, এটা হলো b। তার মানে কি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab a ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এই অঙ্কটা কিন্তু এসেছে, আপনারা একটু ভালো করে বুঝবেন যে কিভাবে এই অঙ্কটা হলো। ঠিক আছে, এখন ধরেন এখানে আমরা এইটার মান বসাই। এই যে দেখেন, এইটা সমান সমান কত দেওয়া, 13, 13, 3। এখানে দেখেন 3 দুগুণ 6, 6 3 6 18, 18 xy, xy এর মান দেওয়া 6, তাহলে 18 গুণ 6, আর এটা গুণ আবার এইটার মান দেওয়া আছে কত, 13। ঠিক আছে, এখন এইগুলো গুণ করবেন। দেখেন 13 গুণ 13 এটা সমান সমান কি, 13 13 169 গুণ 13, 3টা 13 না, 3টা 13 গুণ দিবেন। আর এইগুলো গুণ দিয়ে এইটা থেকে এইটা বিয়োগ দিলে যা থাকে সেটাই উত্তর, সেটাই কি উত্তর। এইটা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এটা যদি বুঝতে পারেন তাহলে লেখেন 143। 143 মানে কি, আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি। এটা কি বুঝতে পারছেন কিনা দয়া করে একটু লেখেন। এরপর দেখেন আমাদের আরেকটা অঙ্ক, এরপর আরেকটা অঙ্ক হলো কি যে x মাইনাস ওয়াই সমান সমান 2, x মাইনাস ওয়াই সমান সমান 2, আর এক্স ওয়াই সমান 24, x সমান সমান 24। তো এক্স প্লাস ওয়াই সমান সমান কি, এক্স প্লাস ওয়াই এর মানটা কি, এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সমান সমান কি, যেহেতু এটার মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তাই আমাদের মাইনাসের মান বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 4xy, এটা হলো সূত্র। এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি, মানে এই যে মান নির্ণয়ের সূত্র হলো এইটার বিপরীত দিয়ে এটা 4xy, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার 4xy। তাহলে এটা সমান মান দেওয়া আছে 2 এর হোল স্কয়ার প্লাস 4, xy দেওয়া আছে 24। ঠিক আছে, 2 দুগুণ 4, 4 24 কত, 96। তার মানে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সমান সমান 100। তাহলে এইটা যদি এটা রুট দেই তাহলে কি হয়, এইটা কাটা যায়, তাহলে কি এক্স প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10, প্লাস মাইনাস 10, 100 কি কি হয়, প্লাস মাইনাস 10। ওকে, গোপীনাথ গোপীনাথ মোটামুটি বলেছেন, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এইটা মান নির্ণয়গুলো করে ফেললাম। এরপর একটু আমরা সব ধরনের অঙ্কই আজকে করে ফেললাম। আজকে ক্লাসটা আপনারা যারা করবেন আশা করি খুবই ভালো ক্লাস হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছুই। যদিও একবারে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টে নেওয়াটা খুব টাফ, তারপরেও আমি একবারে একটু চেষ্টা করলাম যে আপনাদের সবাইকে সবকিছু একটু বোঝাতে। ওই উৎপাদক বিশ্লেষণ যেটা দিয়েছি একটু কঠিন, তারপরও আমাদের তো করতে হবে, কঠিনের ভিতরেই আমি খুঁজে পাইলাম, তাই না? উৎপাদক বিশ্লেষণ দেখেন এক্স কিউব, কালই নাই আজকের, একটাই মনে হচ্ছে, কালিগুলো করতে হবে। এক্স কিউব প্লাস 6 স্কোয়ার 11xy, 11xy স্কোয়ার। ঠিক আছে, আর হলো 6y কিউব। দেখেন এই যে সাধারণত উৎপাদক বিশ্লেষণে আমরা
সূত্র নিয়ে করে থাকি, মিডল টার্ম ব্রেক করে থাকি, ভেঙে ভেঙে কোনো জায়গায় সূত্র যায় কিনা করে থাকি, মানে এইটাকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা বা তিনটা ঘরে নিয়ে আসা, যাতে আমরা এই যে এটা তো এখন একসাথে নাই, তো এটা একদম পুরো এই যে যোগ বিয়োগ করে আছে না, এটাকে গুণ আকারে নিয়ে আসা, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ, গুণ আকারে নিয়ে আসা। এখন এটা আনতে গেলে এখন আমাদের দেখতে হবে যে যেহেতু একটু বড়, আমি কি আনবো না আনবো বুঝতে পারছি না। এখন এক্স এর মান আমরা একটা অন্য কিছু ধরতে পারি। দেখেন এফ এক্স সমান সমান আমরা ধরি কত, এফ এক্স সমান সমান ধরি মাইনাস ওয়াই। যদি মাইনাস ওয়াই ধরি তাহলে দেখেন এটা কিন্তু জিরো হয়ে যায়, মাইনাস ওয়াই। এটাকে আপনার ফাংশনাল উৎপাদকের বিশ্লেষণ বলে, আপনারা একটু ভালো করে বুঝেন। মাইনাস ওয়াই ধরলে কিন্তু এটা মিলে যায়। দেখেন এই যে এক্স এর মান মাইনাস ওয়াই, এই দেখেন এখন আপনি এই যে এক্স আছে এখানে মাইনাস ওয়াই যদি বসান, মাইনাস ওয়াই 3 প্লাস 6x² ওয়াই, 6x² ওয়াই। এখন 6x² এর মান কত, এখানে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই ইন্টু ওয়াই, এই যে ইন্টু ওয়াই, প্লাস 11 এক্স এর মান কত, মাইনাস ওয়াই, এক্স এর মান কত, মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার, প্লাস 6y³ আর ওয়াই এর মান তো কিছুই নাই, ঠিক আছে। এখন এইটা আমরা করি, দেখেন মাইনাস y³, এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে কি এখানে প্লাস 6, এই যে দুইটা ওয়াই আছে আর এই একটা ওয়াই, তার মানে কি y³, ঠিক আছে। এই দেখেন এটা যেহেতু এটা বিজোড় সংখ্যায় সবসময় বিজোড়ই থাকবে, জোড় সংখ্যায় সেটা প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস দুটো, এর জন্য ওই দুটোতে এইটা হয়ে যায়, কিন্তু যখন তিনটে আসবে তখনই সেই মাইনাসটা থেকে যাবে। এখানে যেহেতু দুটো আছে তার মানে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস তার মানে এই যে ওয়াই স্কোয়ার আছে আরেকটা ওয়াই, তাহলে 6y³ হলো, এটা প্লাস হলো। আর এই ক্ষেত্রে দেখেন এই যে একটা আছে এইখানে দুইটা y² আর একটা ওয়াই মাইনাস, তার মানে কি এটা গুণ হয়ে কি হবে, এই যে যেহেতু এই মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 11xy, এই y³ হয়ে যাবে। এই দেখেন y³, এই যে y² আর এই ওয়াই, এটা মিলে কি y³ হয়ে যাবে। আর এই পাশে তো 6 আছে, 6y³। এখন এই যে দেখেন আমরা এবার পেয়ে গেলাম মোটামুটি, এই যে 6 6 12y³ 12y³ মাইনাস এই যে এই 11টা y³ আর এই একটা মাইনাস y³, তো 12y³, তো এটা হলো কত, 0। তার মানে আমরা বুঝতে পারলাম যে ফাংশন অফ এক্স এর মান যদি মাইনাস ওয়াই ধরি, তার মানে কি এই যে মাইনাস ওয়াই মানে কি এক্স সমান সমান যদি মাইনাস ওয়াই ধরি, তার মানে কি এই এক্স এই পাশে চলে আসলে ওয়াই, এক্স ওয়াই সমান সমান 0 হয়, তার মানে কি এক্স প্লাস ওয়াই এটার কিন্তু একটা উৎপাদক, এক্স প্লাস ওয়াই কিন্তু এটার একটা উৎপাদক, ঠিক আছে। এটা আপনারা অনেকেই বুঝেন, তো যারা বুঝেন না, হ্যাঁ, তারা দয়া করে কমেন্ট করবেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। এখন উৎপাদকে ধরলে আপনারা কিন্তু অনেকেই এটা করতে পারবেন, এই যে দেখেন যে আমরা বুঝতে পারছি এটার একটা উৎপাদকের বিশ্লেষণ হলো এক্স প্লাস ওয়াই দিয়ে আপনি কিন্তু করে ফেলতে পারেন। এই যে দেখেন এক্স প্লাস ওয়াই এখানে আপনি বসাবেন। এখন আমি এটা দিয়ে বানাবো, এই কত দিয়ে গুণ দিলে এটা s³ হয়, s² দিয়ে গুণ দিলে, দেখেন s² দিছি, এই যে s² আর এই যে x, এটা হয় কত, x³। আমি এটাকে মিল রেখে সবকিছু বানাবো, প্লাস x² y, ঠিক আছে, s² y, এটার দিকে গুণ দিলে কি হয়, s² y। এখন s² y তো হয়ে গেল, বেশ ভালো কথা। এটা s² y হলো একটা, আর বাকি বাদ থাকে কয়টা, 5টা, তার মানে কি 5 এইখানে একটা x আছে, আপনি আর একটা x দিলে কত হয়, s², ঠিক আছে, আর একটা y আছে, তার মানে কি 5xy, তার মানে কি এইটার সাথে গুণ দিলে কি হয় 5 কত 5 s²y, ঠিক আছে, এই একটা মিল আছে। তারপর দেখেন এইটা আমি করি, দেখেন 5x y² হয়। এখন এইখানে 5 হইলো, এখানে আছে কত, 5s² 11y² আছে, এখানে 5xy আছে, আর কত লাগে 6 এর পাশে 11, তার মানে কি এখানে 6 আনলাম। এখন এখানে x আছে, তার মানে কি আমাকে একটা y² আনতে হবে, y², এইটা গুণ দিলে কি হয়, তাহলে 6x y², এই যে দেখেন 6x y² গুণ দিলে আরেকটা গুণ করলে কি হয় 6y³ মিলে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে
এক্স প্লাস ওয়াই এই পাশে, এরপর এস স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা আবার মিডল টার্ম যায়, এটা আবার মিডল টার্ম যায়। আচ্ছা আচ্ছা, এক্সামের সময় মাথায় কঠিন লাগবে, এর জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা একটু একটু এই যে এখন এটা করার পর কি করতে হবে, এই যে দেখেন মিডল টার্ম ব্রেক, 3 × 6 মিডল টার্ম আমরা জানি যে এইটা দেখেন, এই যে এস স্কোয়ার 3xy প্লাস 2xy প্লাস 6y³ ওয়াই স্কোয়ার, মানে এই যে 3 আর 2 5, এটা যোগ করে এই যে যোগ 5y হলো, আর 3 আর 2 গুণ করে এই যে 6 কিন্তু হলো। তার মানে কি আমরা এখন এইটা যদি এখান থেকে আমরা কমন নিই, x কমন গেল, তাহলে x প্লাস 3y, এখানে কমন গেল কি 2y, তার মানে কি y x প্লাস 3y, তাহলে মিলে গেল। তার মানে কি এখানে x প্লাস 2y x প্লাস 3y, একটু কঠিন মনে হইলো, এই যে সব মিলিয়ে এটাও এখানে চলে আসবে x প্লাস y, তার মানে উত্তর কি x প্লাস y x প্লাস 2y x প্লাস 3y। হ্যাঁ, এইভাবে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আমরা তৃতীয় অঙ্কটা একটু করে ফেলি, অনেক অঙ্ক আজকে করলাম, অনেক কিছু করলাম, সব মিলিয়ে মেন্টাল অ্যাবিলিটি এটা সেটা সব মিলিয়ে প্রত্যেকটা বিষয় আমরা দেখলাম। এরপরে দেখেন যে 9s স্কোয়ার 9, আজকে কালিতে সব একদমই করছে, 9s স্কোয়ার 9s স্কোয়ার, তারপর কি দেখেন 9x মাইনাস 4, এখন 4 নং 36, এখন ধরেন 4 নং 36, তো 3 বারং 36, এই যে এইটা গুণ করলে কত হয়, এইটা যেহেতু এখানে নম্বর দেওয়া আছে 4 নং 36, এখানে মাইনাস 36 হিসাবে ভাববেন আপনি। ঠিক আছে, মাইনাস 36, আর এখানে আছে 9x, এখন 36কে ভাঙলে দেখেন 3 বারং 36, এখন দেখেন 9s স্কোয়ার মাইনাস 12x কেন দিলাম, এটা যেহেতু বড় মাইনাস x আছে, এখন প্লাস দেখেন 3 বারং 36 3x মাইনাস 4, এখন দেখেন এইটা এই যে 12x থেকে 3x নিলে কিন্তু 9x থাকে, মাইনাস 9x থাকে, এটাও ঠিক আছে। আর 3 বারং 36 প্লাসে মাইনাসে মাইনাস 3 বারং 36, এই যে 4 নং 36, সেটা কিন্তু হয়। এভাবে করে আমরা মিডল টার্ম কিন্তু বুঝে যাই। এখানে কমন যায় কি 3x, তার মানে কি 3x 3 3 9, এখানে 3 4 4, ঠিক আছে, এখানে হলো 1 3x মাইনাস 4, তার মানে কি 3x প্লাস 1 3x মাইনাস 4। ওকে, আমরা এবার একটু পাটিগণিতের একটু অঙ্ক দেখি। এটা বুঝতে পারছেন কিনা তাহলে একটু কমেন্ট করেন। পাটিগণিতের 7 নম্বর অঙ্কটা, যে একটি ঘড়ি 9000 টাকায় বিক্রি করলে, 9000 টাকায় আমরা বিক্রি করলে, 9000 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, এটা হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা আমি বিক্রি করেছি কিন্তু তার ক্ষতি হয়ে গেছে 10%। ঠিক আছে, 10% ক্ষতি হওয়া মানে কি ভাই, 10% ক্ষতি হওয়া মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত 100 মাইনাস 10, তার মানে কি 90 টাকা। তার মানে কি 90 টাকায় যদি মানে 90 টাকা যদি আপনার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কয় টাকা হবে, ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, বুঝতে পারছেন, যেহেতু আমার 10% লস হয়েছে, 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে কত 100 টাকা, ক্রয় মূল্য কত হবে 100 টাকা। তার মানে কি 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100/90 টাকা। তার এই 9000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 9000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে উপরে উঠবে কত 9000, তারপরে এখানে 9 9 কাটা গেল, দেখেন 9 100, ওকে, তার মানে 100 100 কত 10,000 টাকা, 10,000 টাকা, মেবি 10,000 টাকা, এটা ভুল হওয়ার কথা না। এখন 10,000, আচ্ছা তো 10,000 টাকা যেহেতু আসছে চলে, হ্যাঁ 10,000 টাকা হলো, তাহলে কি তার ক্রয় মূল্য ছিল। এখন যদি সে 18% লাভ করতে চায়, 18% লাভের মান কি ভাই, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ওইটার বিক্রয় মূল্য হবে 118 টাকা। হ্যাঁ, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ওইটার বিক্রয় মূল্য হবে 118 টাকা। 1 টাকা হলে কত হবে 118 ভাগ 100, আর 10,000 টাকা হলে কত 10,000,
উপরে দেখেন এই যে 10,000 আসবে 10,000, আর উপরে 10,000 গুণ 118 100, এটা কাটা এটা কাটা আপনার, তারপরে কত আসে দেখেন 11800, তার মানে কি 11,800 সামথিং, 11,800। তার মানে কি আমরা এটা বুঝতে পারছি যে এটা খুবই সহজ হলে সহজের ভিতর হালকা কঠিন, কিন্তু বুঝতে হবে যে কোনটা আসলে ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য, আমাকে কয় টাকা বুঝতে করতে বলছে, সবকিছু একটু মাথায় টেকনিক্যালি এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। এবার আমরা লাস্টে আরেকটা অঙ্কে চলে আসি। একদম 20 মিটার একটি দীর্ঘ কার্পেট দিয়ে ঢাকতে 20 মিটার, এটা বলছে কি এই যে একটা কার্পেট, হ্যাঁ একটা কার্পেট, এই যে 20 মিটার দীর্ঘ একটা কার্পেট দিয়ে ঢাকতে মনে করেন কত 7,000 টাকা খরচ হয়, ঠিক আছে, 7,000 টাকা টোটাল খরচ, কত এটা ঢাকতে হবে 7,000 টাকা। আর যদি প্রস্থ 4 মিটার কম হয়, প্রস্থ কত বলছে 4 মিটার কম হলে তাহলে মোট হলো, মনে করেন এই যে 4 মিটার কম, তাহলে এইটা হবে 6,000 টাকা, ঠিক আছে। এখন আমরা এই মোটামুটি প্রস্থ কত এটা বের করতে বলছে। এখন আমি ধরি যে এখানে দৈর্ঘ্যটা, এই প্রস্থটা হলো কত ক। এখন ধরেন এই যে দৈর্ঘ্য হলো 20, প্রস্থ হলো ক, তার মানে কি ক্ষেত্রফল হলো কত ক গুণ 20, আর এই ক গুণ 20 ক্ষেত্রফলে তাহলে প্রশ্ন মতে টাকা লাগে কত 7,000 টাকা, 7,000 টাকা, ঠিক আছে। আর মনে করেন এই যে প্রস্থ যদি 4 মিটার কম হয়, তার মানে কি ক মাইনাস 4, আর দৈর্ঘ্য তো সেই 20ই থাকলো, তাহলে টাকা লাগে কত 6,000। এখন এইটা আপনি একটা সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারেন, বুঝতে পারছেন। এই মানে 4 মিটার কমালে এইটার যে হয়, এই যে 4 মিটার কমালে এইটা হলো 6,000 টাকা, এই যে 6,000, আর 4 মিটার বাদে সম্পূর্ণটা হলো এটা 7,000। এখন এইটা আমরা মনে করেন এই যে এরপর অঙ্কটা কিন্তু আপনার যে এইভাবে এখান থেকে এই যে 20 কাটা দিয়ে, তারপর মনে করেন এখানে কিছু কেটে ফেলে, এই যে 7 7 7 7 7 এটা কেটে এই অঙ্কটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, এই অঙ্কটা আমি টুকটাক আপনাদের দিলাম, আশা করি আপনারা বুঝবেন, এর মাধ্যমে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ আজকে থেকে তো একটু খুলে দিলাম, আশা করি আপনারা পড়াশোনাটা করবেন। পরবর্তী দিন আমি আপনাদের উৎপাদকে বিশ্লেষণ যত আছে, উৎপাদকে বিশ্লেষণ সেই বিষয় নিয়ে আপনাদের মূলত পরীক্ষাটা হবে, এবং আপনাদের দুটো রচনা এই বিষয়ে পড়া দিব। আপনারা ভালো করে পড়াশোনা করবেন, এবং আপনারা যারা এএসআই ব্যাচে আছেন কিংবা আগের ব্যাচে আছেন তারা টেলিগ্রাম গ্রুপটা ফলো করবেন, তার মাধ্যমে আপনারা জানতে পারবেন কখন ক্লাস হয়, কখন কি হয় না হয়, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আপনারা সবাই আপনার যত বন্ধু বান্ধব আছে আপনারাও হেল্প করবেন, আমাকে জানাবেন। আর কেউ যদি এখানে ভিতরে ভুলে চলে আসেন অবশ্যই আমাকে নক করবেন, আর আমার দক্ষিণা বা আমার এই কষ্টের মূল্য অবশ্যই আপনারা দিবেন। আপনাদের বন্ধু বান্ধবকে উৎসাহিত করে আমার এখানে ভর্তি করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।